আপনি কি দক্ষিণ কোরিয়া যেতে চান? কিন্তু আপনি কি জানেন সবাই দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য একই পথ বেছে নিতে পারে না। কেউ পড়াশোনার জন্য যায়, কেউ চাকরির জন্য, আবার কেউ নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে যায়। কিন্তু সমস্যাটা হলো অনেকেই নিজের জন্য কোন পথটা উপযুক্ত সেটা না বুঝে সিদ্ধান্ত নেয়। ফলে সময়, টাকা এবং সুযোগ সবকিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দক্ষিণ কোরিয়া যাওয়ার 3টি গুরুত্বপূর্ণ ও বৈধ পথ: স্টুডেন্ট ভিসা, E9 ওয়ার্ক ভিসা এবং সিজনাল ওয়ার্ক ভিসা। আর ভিডিওর শেষে আমি বলবো এমন একটি বিষয় যেটা জানলে আপনি বুঝতে পারবেন এই 3টি পথের মধ্যে কোন ধরনের পথ আপনার লক্ষ্য অনুযায়ী বেশি উপযুক্ত হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিশ্ব সন্ধান ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা বিদেশ পড়াশোনা, চাকরি, ভিসা এবং বিভিন্ন দেশে যাওয়া প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করি। আজ আমরা জানব দক্ষিণ কোরিয়া যাওয়ার 3টি পরিচিত পথ সম্পর্কে। তাহলে শুরু করা যাক। তার আগে একটা কথা বলি, দক্ষিণ কোরিয়া নিয়ে সামনে আমি আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসছি, যেমন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা লাগতে পারে, কোন কোন স্কলারশিপ পাওয়া যায়, স্টুডেন্ট ভিসার পুরো প্রক্রিয়া, E9 ভিসা এর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন এবং সিজনাল ওয়ার্ক পারমিট এর সুযোগগুলো কীভাবে যাচাই করবেন। তাই আপনি যদি দক্ষিণ কোরিয়া যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, প্রথমত দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য সর্বপ্রথম ধাপ হলো স্টুডেন্ট ভিসা। আপনি যদি কোরিয়ায় গিয়ে ব্যাচেলার্স, মাস্টার্স অথবা অন্য কোনো অনুমোদিত শিক্ষা প্রোগ্রামে পড়াশোনা করতে চান তাহলে এই পথটি আপনার জন্য হতে পারে। সাধারণত প্রথমে আপনাকে একটি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেতে হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসার শর্ত পূরণ করে ভিসার জন্য আবেদন করতে হয়। দক্ষিণ কোরিয়া পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ এরও বিভিন্ন সুযোগ থাকতে পারে, যেমন সরকারি স্কলারশিপ, বিশ্ববিদ্যালয় স্কলারশিপ অথবা অন্যান্য ধরনের আর্থিক সহায়তা দক্ষিণ কোরিয়ায় পাওয়া যায়। তবে স্কলারশিপ, টিউশন ফি এবং অ্যাডমিশন এর শর্ত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম ভেদে ভিন্ন হতে পারে। তাই শুধু কোরিয়ায় গিয়ে পার্ট টাইম করব আর সব খরচ উঠে যাবে এভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আগে আপনার বাজেট, বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু যাচাই করা জরুরি। কিন্তু আপনি যদি বলেন আমি পড়াশোনার জন্য নয়, সরকারিভাবে কোরিয়ায় গিয়ে কাজ করতে চাই, তাহলে দ্বিতীয় পথটি আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পথটি হলো E9 এমপ্লয়মেন্ট ভিসা, যাকে আমরা বলি ওয়ার্ক পারমিট ভিসা। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কাজ করতে যাওয়ার সবচেয়ে পরিচিত পথগুলোর মধ্যে এটি একটি। এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি কর্মীরা নির্দিষ্ট কিছু খাতে কাজের সুযোগ পেতে পারেন, যেমন ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, ফিশারিজ এবং অন্যান্য অনুমোদিত খাত। তবে E9 এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি হলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। সাধারণত EPS টপিক এর মতো ভাষা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় এবং নির্ধারিত পরীক্ষার মাধ্যমে এগোতে হয়। আপনি যদি E9 ভিসায় কোরিয়া যেতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এবং এই ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিয়ে পাশ করে তারপর অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে অনেকে একটি ভুল ধারণা আছে। অনেকে মনে করেন EPS টপিক পরীক্ষা পাশ করলেই কোরিয়া যাওয়া নিশ্চিত, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং চূড়ান্তভাবে চাকরির জন্য নির্বাচিত হওয়া এক বিষয় নয়। এখানে নির্দিষ্ট প্রক্রিয়া এবং আরও কিছু ধাপ থাকতে পারে। তাই দালালের কথায় টাকা না দিয়ে সবসময় সরকারি ও অফিসিয়াল তথ্য যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কোরিয়ায় চাকরি করতে না চান, বরং নির্দিষ্ট সময়ের জন্য কাজের সুযোগ খুঁজে থাকেন এবং ঢোকার জন্য যে পথটি আছে সবচেয়ে সহজ পথ, তাহলে তৃতীয় পথটি হচ্ছে আপনার জন্য প্রয়োজন। তৃতীয় পথটি হলো সিজনাল বা মৌসুমি কাজের সুযোগ। এটা হচ্ছে সর্বোচ্চ 6 মাস, 1 বছরের জন্য আপনাকে একটা সিজনাল ভিসা দেওয়া হয়। তবে 3 মাস এই নির্দিষ্ট মৌসুমে কৃষি বা সংশ্লিষ্ট কিছু খাতে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হয়। অস্থায়ীভাবে কাজের সুযোগ তৈরি হয়। এ ধরনের কাজ হতে পারে ফল সংগ্রহ করা, সবজি উৎপাদন, কৃষিকাজ এবং সংশ্লিষ্ট অন্যান্য মৌসুমি কাজ। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সিজনাল ওয়ার্ক মানে স্থায়ীভাবে কোরিয়ায় থাকার সুযোগ নয়। এটি সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য কাজের সঙ্গে সম্পর্কিত। এখানেও আবেদন করার আগে ভালোভাবে যাচাই করতে হবে নিয়োগটি কার মাধ্যমে হচ্ছে, এটি কি অনুমোদিত, কাজ কতদিনের এবং ভিসার প্রকৃত শর্ত কী। কারণ বিদেশে যাওয়ার নামে অনেক প্রতারণা হতে পারে। বাংলাদেশে ইদানিং অনেক প্রতারক চক্র এই ভিসা নিয়ে টাকা মেরে দিচ্ছে, তাই সতর্কতার সাথে কাজ করবেন। এখন আসি ভিডিও শুরুতে বলা সেই গুরুত্বপূর্ণ কথাটা,
সেটা হচ্ছে আমি বলেছিলাম আপনার জন্য কোন পথটি বেশি উপযুক্ত হতে পারে। আসলে এর উত্তর হলো সবচেয়ে সহজ পথ সবার জন্য এক নয়। আপনার মূল লক্ষ্য যদি হয় পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার, তাহলে স্টুডেন্ট ভিসা এর পথটি আপনার জন্য প্রাসঙ্গিক হতে পারে, অত্যন্ত সহজ হতে পারে পথ। এবং যারা কোরিয়াতে গিয়ে চাকরি এবং আয় করতে চায়, ইনকাম করতে চান, তাহলে তাদের জন্য E9 এর সরকারি প্রক্রিয়া সম্পর্কে জানা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এবং যারা খুব অল্প সময়ে অথবা কোরিয়াতে ঢোকার জন্য বৈধ হবে, নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার জন্য, তাহলে কোনো বৈধ সিজনাল ওয়ার্ক প্রোগ্রামে আপনার জন্য প্রাসঙ্গিক হতে পারে। কারণ এই ভিসার টাইপটা হচ্ছে যারা কোরিয়াতে ঢুকতে চায়, ঢুকে ওখানে অনেকে কাজ চেঞ্জ করে, অনেকে আবার ফিরে আসে, বাংলাদেশে ব্যাক আসে, এটা তাদের জন্য। অর্থাৎ অন্য কেউ যে পথে যাচ্ছে আপনাকেও যে সেই পথে যেতে হবে এমন কোনো কথা নেই। আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক পথ বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের শুধু দক্ষিণ কোরিয়া যাওয়ার এই 3টি পথ সম্পর্কে একটি ধারণা দিলাম, কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসাতে কিভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা লাগতে পারে, কী ধরনের স্কলারশিপ পাওয়া যায়, এবং তারপরে E9 ভিসায় পুরো প্রক্রিয়া, EPS টপিক পরীক্ষার প্রস্তুতি, অ্যাপ্লাই করার ধাপ এবং কোরিয়া যাওয়ার আগে কি কি করতে হয়, এছাড়াও সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে আবেদন করবেন, কাজের ধরন এবং বাস্তব বিষয়গুলো নিয়েও বিস্তারিত ভিডিও আসবে। তাই আপনি যদি পুরো সিরিজটি মিস করতে না চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর কমেন্টে আমাকে জানান আপনি পরবর্তী ভিডিওতে স্টুডেন্ট ভিসা না E9 ভিসা নাকি সিজনাল ওয়ার্ক ভিসা কোনটি আগে বিস্তারিত জানতে চাচ্ছেন। এবং আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।